সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির 25তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ব্রজগোপাল বলে গিয়েছিলেন, সূর্য গ্রামের লোককে দেশের কথা বোঝাবে, কিন্তু গ্রামের লোককে সে কোথায় পাবে? কি করে তাদের সঙ্গে কথা বলতে হয় তাই সে জানে না। ওরা তো প্রায় সারাদিনই মাঠে থাকে। সন্ধেবেলা ফিরেই আবার খেয়ে নেয় এবং অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। রাত্রে কেরোসিনের আলো জ্বেলে রাখা রীতিমতন ব্যয়সাধ্য ব্যাপার। সূর্য কথা বলার কোনো লোক খুঁজে পায় না। বাড়ির মেয়েরা সারাদিন রান্নাবান্না করে, গরুর জন্য খড় কুচোয়, ধান ঝাড়ে, আর বাড়ির লপ্ত বাগানে কাজ করে। বেগুন ও লঙ্কার গাছ আছে অনেকগুলো, একধারে আলুর গাছও লাগানো হয়েছে। প্রথম 2-1 দিন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাগানের কাজ লক্ষ্য করল। তারপর নিজেই একদিন লেগে গেল সেই কাজে। গাছগুলোর গোড়া খুঁচিয়ে খুঁচিয়ে জল দেয়, আগাছা পরিষ্কার করে। বেশ মেতে উঠল সে সেই কাজে। নিছক বসে বসে পরের অন্ন ধ্বংস করছে না, এই চিন্তাও তাকে আনন্দ দেয়। পুকুর থেকে সে নিজেই ক্ষেতের জন্য ঘড়া ঘড়া জল তুলে আনে। প্রথম দিন একটি 15-16 বছরের মেয়ে তার কাছে এসে লজ্জা ভেঙে বলল, আপনি পারবেননি, আমাকে দিন। সূর্য গম্ভীরভাবে বলেছিল, ঠিক পারব। খানিকক্ষণ মাটি খোঁচাবার পর সে দেখল তার সামনে মাটিতে একটা ছায়া পড়ে আছে। মেয়েটি তখনও পেছনে দাঁড়িয়ে। সে ঘাড় ঘুরিয়ে বলল, তোমার নাম কি? মেয়েটি লজ্জাতেই বাঁচে না, তক্ষুনি দৌড়ে পালিয়ে গেল। বছর 10-11 বছরের আরেকটি মেয়ে আছে, সেও এবার দেখতে এলো সূর্যকে। সূর্য তার নাম জিজ্ঞেস করলে সেও লাগালো এক দৌড়। আস্তে আস্তে লজ্জা ভাঙে। মেয়ে দুটির নাম লক্ষ্মী আর অন্নপূর্ণা। নক্ষী আর অন্ন, এই শুনে সূর্যকে আন্দাজ করে নিতে হয়েছে। ক্রমশ ওরা সবাই মিলে একসঙ্গে কাজে লেগে যায়। বেশ একটা উৎসাহের সাড়া পড়ে যায় ওদের মধ্যে। এরকম সাহেবের মতন চেহারার কোনো মানুষকে তো ওরা কখনো মাঠে বসে কাজ করতে দেখেনি। সূর্যকে উপেন একটা কোড়া ধুতি এনে দিয়েছিল। সেটা পরে সে এখন খালি গায়েই বাগানে কাজ করে, জল তোলে। অন্য বাড়ির লোকরা তাকে দেখতে আসে। সূর্যর একটু অসুবিধা হয়েছিল স্নান করা নিয়ে। এখনও সে সাঁতার জানে না, তাই পুকুরে নামতে ভয় পায়। 2-4 দিন পর উপেন এটা জানতে পেরে জোর করে তাকে পুকুরে নামালো এবং 3 দিন হাত পা ছুড়িয়ে শিখিয়ে দিল সাঁতার। এটা সূর্যর পক্ষে একটা মস্ত লাভ। এরপর সে মহা উৎসাহে যখন তখন পুকুর দাপিয়ে বেড়ায়। লক্ষ্মী আর অন্নপূর্ণা কোনো রকম লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান পর্যন্ত নেই। এসব বাড়ির মেয়েদের লেখাপড়ার কথা কেউ চিন্তাই করে না কখনো। সূর্য একবার ভাবল, ওদের একটু লেখাপড়া শেখাবার চেষ্টা করলে কেমন হয়। এ বাড়িতে বই বা কাগজপত্রের কোনো পাটই নেই। কি কারণে যেন একটা 7-8 বছর আগেকার পঞ্জিকা পড়ে আছে শুধু, সেটা দিয়েও কোনো সুবিধে হবে না। বাগানে কাজ করতে করতে সূর্য ঝুড়ো ঝুড়ো মাটির উপর কাঠি দিয়ে অ আ লিখে ওদের শেখাবার চেষ্টা করে। ওদের সব কথাতেই হাসি, হেসে গড়াগড়ি যায় মাটিতে। সূর্য রীতিমতন গুরুমশায়ের মতন ওদেরকে ধমকায়। উপেনের বউ দূর থেকে দেখে, সেও হাসে, যেন একটা মজার খেলা শুরু হয়েছে এখানে। এখানে থাকতে থাকতে মনে হয় পৃথিবীটা বড়ই ছোট। মানুষজনের সুখ দুঃখ সবই ছোট ছোট। কারোর কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই বলে অতৃপ্তিও নেই। 2-4খানা গ্রাম ছাড়া আর কোনো জায়গার খবর এরা রাখে না। জন্ম মৃত্যুও নিজস্ব নিয়মে চলে। রাত্রির বেলা নক্ষত্র ভরা আকাশের নিচে সূর্য একলা দাঁড়িয়ে থেকে ভাবে, এদের সম্পর্কে সে কিছুই জানে না। নিজেকে তার খুবই ছোট মনে হয়। আস্তে আস্তে সূর্য বাড়ির বাইরে বেরুতে শুরু করে। 2-4 জন লোকের সঙ্গে আলাপ হয়। মুদিখানার সামনে গিয়ে বসে। অন্যরা সহজে তার সঙ্গে কথা বলতে চায় না। সে নিজে থেকে কিছু বলেও না, চুপচাপ শোনে। গ্রামের মানুষ ইতিমধ্যেই এই অদ্ভুত যুবকের কথা জেনে গেছে। সূর্যকে দেখলেই তারা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে। 1-2টি লোক দ্বিধা কাটিয়ে প্রশ্ন করে, সাহেব কি কলকাতা থেকে আসছেন?
সূর্য একদিন ওরকম মুদিখানার সামনেই বসেছিল। একটি বাচ্চা ছেলে তার সামনে এসে বলল, আপনাকে ডাক্তারবাবু ডাকছেন। সূর্য অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাকে? সূর্য উপস্থিত অন্যান্য লোকেদের দিকে তাকালো। একজন লোক বলল, পাগল ডাক্তার বোধহয় টের পেয়েছেন। সূর্য জিজ্ঞেস করল, আমি যাব? সবাই একসঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, যান না, লোক ভালো, ডাক্তার লোক ভালো, গরিব মানুষদের খুব দেখে। সূর্য একবার ভাবল এ বিষয়ে উপেনের সঙ্গে তার একবার পরামর্শ করা দরকার কিনা। পরক্ষণেই মনে হলো, ডেকে যখন পাঠিয়েছে তখন সূর্য না গেলে এই লোকগুলো ভাববে সে ভয় পেয়েছে। সেটা তার কাজের পক্ষে সুবিধাজনক নয়। ছেলেটির সঙ্গে সে হাঁটতে হাঁটতে গেল এই গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে। সেখানে একটি মাটির বাড়ির সামনে ডাক্তারের নামে বাংলা সাইনবোর্ড ঝোলানো। ডাক্তারের নাম তমনাশ বিশ্বাস। ভেতরে ঢুকে দেখল একটি করে নড়বড়ে আলমারি, টেবিল ও চেয়ার এবং দুটি কাঠের বেঞ্চ পাতা। ডাক্তার একজন হাঁ করা রুগীর মুখের মধ্যে টর্চ ফেলে দেখছেন। আরও কয়েকজন লোক নিস্তব্ধ হয়ে বসে আছে। কোরা ধুতি পরা খালি গায়ে সূর্য সেই ঘরের মধ্যে ঢুকে দাঁড়াতেই ডাক্তার কড়া চোখে তার দিকে তাকালেন। আপাদমস্তক চোখ বুলিয়ে বললেন, তুমি উপেন সামন্তর বাড়িতে এসে রয়েছ? বসো ওখানে। সূর্য বেঞ্চির এক কোণে বসল। তমনাশ ডাক্তার একে একে 4-5 জন রোগীকে পরীক্ষা করলেন এবং মাঝে মাঝে আর চোখে তাকাতে লাগলেন সূর্যর দিকে। সূর্য লক্ষ্য করল ডাক্তারবাবুটি কোনো রুগীর কাছ থেকে কোনো ফি নেন না। টেবিলের ওপর একটা টিনের কৌটো রাখা আছে, তাতে যার যা খুশি সাধ্যমতো ফেলে যাচ্ছে। অবশ্য ওষুধও সকলেরই প্রায় একরকম, পাতলা লাল রঙের মিক্সচার। ঘরের মধ্যে দুটি বেড়াল ঘুরে বেড়াচ্ছে, চেহারা মোটেই সুবিধের নয়। সূর্যর পায়ের কাছে এসে মিউ মিউ করতেই সে পা তুলে নেয় বেঞ্চের ওপর। পাশে যে কজন লোক বসে আছে তারা একেবারে নির্বাক নিস্পন্দ। মনে হয় ডাক্তারকে সবাই খুব ভয় পায়। সারা ঘর জুড়ে একটা অস্বস্তিকর গন্ধ। ডাক্তারের ঠিক পেছনেই দেয়ালে রবীন্দ্রনাথের পাশে বসে থাকা গান্ধীজির একটা ফটোগ্রাফ বাঁধানো। ভেতর দিকের একটা দরজায় ময়লা পর্দা হাওয়ায় ওড়ে। সেখানে দেখা যায় একটা টানা বারান্দা, উঠোনে তুলসী মঞ্চ, 4-5টা বাচ্চা ছেলে হুটোপুটি করছে। হঠাৎ একটা শব্দ শুনে সবাই চমকে ওঠে। ডাক্তার তার সামনে বসা রুগীটিকে এক চড় মেরেছেন। লোকটি মাঝবয়সী কিংবা বয়স হবার আগেই বুড়িয়ে গেছে। চেয়ারের উপর ঝুঁকে বসেছিল। মার খেয়ে মুখ দিয়ে একটা গোঙানির মতন শব্দ করল। লোকটির ডান হাতের ওপরের দিকে একটা মস্ত বড় ক্ষত। পুরনো ব্যান্ডেজ খুলে ডাক্তার নতুন ব্যান্ডেজ লাগাচ্ছিলেন। লোকটির কাছাকাছি এসে তিনি ওর মুখে মদের গন্ধ পেয়েছেন। ডাক্তার গর্জন করে বললেন, হারামজাদা, তুই ফের মদ গিলেছিস? তোর এত বড় সাহস! তুই আমার কাছে আসবার আগেও! হারামজাদা! ডাক্তার আবার তার দুগালে দুঘা কষালেন। রাগে তিনি রীতিমতন কাঁপছেন। ডাক্তারের রোগা লম্বাটে শরীর, 60-এর কাছাকাছি বয়স, কিন্তু গলায় তেজ আছে। মার খেয়ে লোকটি মুখ ঢেকে ফেলেছে আর সরু গলায় বলছে, আর করবনি, আর করবনি। যা, বেরিয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। লোকটি ডাক্তারের পা ধরতে চায়। নেশার ঝোঁকে সামলাতে পারে না, হুমড়ি খেয়ে পড়ে যায় পায়ের ওপর। ডাক্তার পা সরিয়ে নিয়ে অন্যদের উদ্দেশ্য করে বলেন, এসব কে বিক্রি করে এ তল্লাটে? সেদিন অত করে বললাম। কেউ প্রথমে উত্তর করে না, এ ওর মুখের দিকে তাকায়। একজন বলে, কাছে পিঠে তো আগে কেউ এমন সাহস করবিনি, আপনি বলেছেন। ডাক্তারের রাগ একটুও কমে না। তিনি আর রুগী দেখবেন না সেদিন। চেঁচিয়ে বললেন, বেরিয়ে যা, সব দূর হয়ে যা। তোরা মরতে চাস মর, আমি কি করব? সব লোকই তখন সরব হয়ে ওঠে, নানা রকম কাকুতি মিনতি। ঘরের মধ্যে একটা হট্টমেলা শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত ডাক্তারকে আবার রুগী দেখতে বসতেই হয়, কিন্তু তার মুখে বেদনার ছায়া। সূর্য চুপ করে বসে নাটকের মতন এই দৃশ্য দেখে। সব চুকে বুকে গেলে ডাক্তার সূর্যকে ডাকলেন, এবার তুমি এদিকে এসো।
সূর্যকে উঠে গিয়ে ডাক্তারের মুখোমুখি রুগীদের টুলেই বসতে হয়। রুগী দেখার মতন চোখেই ডাক্তার তার দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর জিজ্ঞেস করেন, নাম কি? সূর্যকুমার ভাদুড়ী। তুমি কোন দলের? সূর্য চুপ করে থাকে, ডাক্তারের চোখ থেকে চোখ সরায় না। তোমাকে কে পাঠিয়েছে? উপেনের বাড়িতে এসে ঘাপটি মেরে রয়েছ কেন? কিছু একটা উত্তর দিতেই হবে, তাই সূর্য বলল, আমি এখানে বেড়াতে এসেছি। হা হা করে হেসে উঠে ডাক্তার বললেন, বেড়াবার জায়গা পেলে না বাপু? এঁদো পচা গায়ে তোমার মতন ছেলেরা বেড়াতে আসে? খোলসা করে কও দেখিনি সব কথা। আমার এক দাদার সঙ্গে উপেন সামন্তর চেনা আছে, তাই তিনি আমাকে এখানে রেখে গেছেন। তা তোমার দাদাটি কে? হ্যাঁ, তিনি কোন দলের? দলের তো অন্ত নেই, 12 রাজপুতের 13 হাড়ির হাল হয়েছে এদেশে। তুমি জেলা কংগ্রেস কমিটির কাউকে চেনো? না। শোনো, তোমাকে একটা সাফ কথা বলে দিই, কংগ্রেসের কর্মী ছাড়া এ এলাকায় আমরা আর কারুকে ঢুকতে দেব না। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমি তো কোনো দলের সঙ্গে নেই। সাজার চেষ্টা করো না, সেদিনের ছেলে, গাল টিপলে এখনো দুধ বেরুবে। আর তুমি চালাকি করতে এসেছো আমার সঙ্গে? তোমার নামে পুলিশের হুলিয়ে আছে? আমি সত্যি এখানে বেড়াতে এসেছি। এখান থেকে 2 ক্রোশ দূরেই থানা, তুমি 2-1 দিনের মধ্যেই ধরা পড়বে। তুমি এখান থেকে সরে পড়ো। সূর্য এবার একটু তেজ দেখিয়ে বলল, বাহ, মানুষ কি কোথাও বেড়াতেও আসতে পারবে না? আমাকে ভোলাবার চেষ্টা করো না। ওই দাদা টাদা শুনেই বুঝেছি তুমি বোমা পিস্তলের দলের ছেলে। 2-4টে আলপিন ফুটিয়ে তোমরা ব্রিটিশ সিংহকে তাড়াতে চাও। আমাদের এখানে ওসব চলবে না। তুমি 24 ঘন্টার মধ্যে এই জায়গা ছেড়ে চলে যাবে। সূর্য তেড়িয়াভাবে বলল, আপনার হুকুমে? হ্যাঁ। যদি না যাই? বেড়াল কেমন করে পার করে দেখেছ? আমার ছেলেরা তোমাকে সেই রকমভাবে পার করে দিয়ে আসবে। সূর্যের ঠোঁটে সামান্য ব্যঙ্গের হাসি। সে কটমট করে চেয়ে রইল তমনাস ডাক্তারের দিকে। ইচ্ছে করলে এই মুহূর্তে এসে ঝাঁপিয়ে পড়ে লোকটি টুটি চেপে ধরতে পারে। ডাক্তারের মুখখানিতে একটা মলিন ছায়া পড়ল। আপন মনেই বললেন, আমরা অনেক সহ্য করেছি, আর না। তোমাদের মতন হঠকারীদের জন্য সাধারণ মানুষকে মরতে হয়। পেডি, ডগলাস, বার্চকে যখন পরপর 3 বছরে মারল, তারপর মেদিনীপুরের উপর কি অত্যাচার গেছে সে খবর রাখো। প্রদ্যোৎ ভট্টাচার্যের নাম শুনেছ? সে ছিল আমার নিজের ছেলের মতন, তোমারই বয়সী হবে। ফাঁসির দড়িতে প্রাণ দিয়েছে। হীরের টুকরো ছেলে সব। ভুল পথ দেখিয়ে তোমার মাথার উপরেও ফাঁসির দড়ি ঝুলছে আমি দেখতে পাচ্ছি। কিংবা লোকজনই তোমাদের পিটিয়ে মারবে। সে তোমার যা খুশি করতে চাও করো, কিন্তু এখানে না। আমার এলাকায় সাধারণ মানুষের ওপর আমি অত্যাচার হতে দেব না। সূর্য বলল, যত বেশি অত্যাচার হবে ততই দেশের লোক জাগবে। ডাক্তার চেঁচিয়ে বলল, ভুল ভুল। ন্যায়ের পথ ছাড়া সারা দেশের মানুষকে সংঘবদ্ধ করা যায় না। শিগগিরই মহাত্মাজির ডাক আসবে। সমস্ত দেশবাসীকে সত্যাগ্রহে নামতে হবে। তোমরা যদি আমাদের সঙ্গে আসতে চাও। সূর্য প্রকাশ্য ব্যঙ্গে বলল, কি করবেন তখন? অনশন? দরকার হলে তাও করতে হবে। অনশনের শক্তি জানো? তাতে যে শুধু শত্রু হার মানে তাই নয়, নিজের আত্মা শুদ্ধ হয়। হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। গণদেবতা যেদিন জেগে উঠবেন। ভেতরের দরজার পর্দা সরিয়ে একজন মহিলা ডাকলেন ডাক্তারকে। ডাক্তার হাত তুলে বললেন, দাঁড়াও, একটু পরে। ডাক্তারকে তখন বক্তৃতায় পেয়ে বসেছে। অনর্গল উপদেশ দিতে লাগলেন সূর্যকে। সূর্য অবাধ্য ছেলের মতন অমনোযোগী, ইচ্ছে করে পা দোলাচ্ছে। সে তর্ক করতে ভালোবাসে না, কিন্তু এইসব কথা শুনলে তার হাসি পায়। একবার শুধু সে বলল, আপনি এত অহিংসার কথা বলছেন, কিন্তু আপনাকে দেখলে তো অহিংস মনে হয় না। তখন ওই লোকটিকে অমনভাবে মারলেন। ডাক্তার হুঙ্কার দিয়ে বললেন, বেশ করেছি, বাপ ছেলেকে মারে না। শোনো বাপু, তোমাকে একটা কথা বলি। তুমি কেন এই পথে এসেছো? তোমাকে দেখলেই মনে হয় তুমি ধনীর ঘরের আদরের দুলাল।
দেশ উদ্ধার করা মানে ছেলে খেলা নয়। বন্দুক পিস্তল ছোঁড়ার নেশায় একবারও কি ভেবে দেখো না মানুষের প্রাণ কি অমূল্য? অন্যের প্রাণের কথা না হয় নাই ভাবলে, নিজের প্রাণ? দেশের কাজ বড় পবিত্র কাজ, এজন্য দরকার চরিত্র বল। নিয়মিত ব্রহ্মচর্য পালন করতে হয়। মাথা গরম লোকজনের দ্বারা এসব কাজ হয় না। যুগমানব গান্ধীজি। সূর্য আকস্মিকভাবে উঠে দাঁড়িয়ে বলল, আমি চলি, সন্ধে হয়ে আসছে। তমনাস গভীর কৌতূহলের সঙ্গে দেখতে লাগলেন ছেলেটিকে। তারপর বললেন, ঠিক আছে, কালকেই চলে যেও এখান থেকে। সূর্য এবার শান্তভাবে বলল, যদি না যাই জোর করে পাঠিয়ে দেবার চেষ্টা করবেন না। আমরা জোর করে না পাঠালেও পুলিশই তোমাকে ধরবে, সেটা আমি বুঝব। এ সময়ে লাল পাড় শাড়ি পরা এক কল্যাণময়ী নারী মূর্তি হাতে একটা খাবারের প্লেট নিয়ে ঢুকলেন। চিনি মেশানো চিড়া ভাজা এবং একটি কলা। মহিলা প্লেটটি রাখলেন সূর্যর সামনে। সূর্য চলে আসবার জন্য উদ্যত হয়েছিল। মহিলাকে দেখে আড়ষ্ট হয়ে গেল। খাবারের প্লেট অবহেলা করে কি তার চলে যাওয়া উচিত? মানুষজনের সঙ্গে রূঢ় ব্যবহার করতে তার একটুও আটকায় না, কিন্তু মহিলাদের সামনে সে নিজের ব্যবহার সম্পর্কে দিশেহারা হয়ে যায়। মহিলা কোমল গলায় বললেন, নাও বাবা, খেয়ে নাও। তোমার নাম কি? তুমি কাদের ছেলে? ভেতরের দরজার সামনে 4-5টি ছেলে মেয়ের কৌতূহলী মুখ। দেয়ালের পেটা ঘড়িতে ঢং ঢং করে 6টা বাজল। তমনাস ডাক্তার চমকে উঠে বললেন, আরে বাপরে, 6টা বাজল, ডাকো ডাকো, সবাইকে ডাকো। সূর্য খাবারের প্লেটের সামনেই দাঁড়িয়ে রইল। ঘরে ঢুকলেন 8-9 জন মহিলা ও শিশু। সবাই হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। বাচ্চাদের ভঙ্গিও বেশ বাধ্য। হাত জোড় করে চেয়ে রইল ডাক্তারের দিকে। সূর্য বুঝল, এবার এখানে একটা প্রার্থনা সভা হবে। প্রতিদিনই হয় বোধহয়। ডাক্তার তার ভাঙা গলায় শুরু করতেই সবাই একসঙ্গে আরম্ভ করে দিল গান। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম। সবাই দুলে দুলে গান গায়। তমনাস ডাক্তার চোখ বুজে তাল দিতে থাকেন। ঘরের মধ্যে সূর্যই একমাত্র চোয়াড়ে ভঙ্গিতে দাঁড়িয়ে। তার ঠোঁটে সেই হাসিটা লেগেই আছে। প্রথম গানের পর তমনাস ডাক্তার হরিজন পত্রিকা থেকে গান্ধীজির রচনার খানিকটা অংশ অনুবাদ করে শোনালেন। নারী ও শিশুরা তার কতটা বুঝল কে জানে। মনে হয় বিশেষ করে সূর্যকে শোনাবার জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠান। পাঠ শেষ হবার পর সবাই নিস্তব্ধ। ডাক্তার বইখানা টেবিলে রাখলেন। সূর্যের দিকে ফিরে আস্তে আস্তে বললেন, আমাদের যৌবনকালে একটা গান আমরা খুব গাইতাম, আজও সে গান মনে পড়ল। ডাক্তার শুরু করে দিলেন, যায় যাবে জীবন চলে, জগৎ মাঝে তোমার কাজে, বন্দে মাতরম বলে। বেত মেরে কি মা ভোলাবি, আমি কি মার সেই ছেলে। সূর্য দেখল বৃদ্ধ ডাক্তারের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এই এলাকায় তমনাস ডাক্তারের বেশ প্রতিপত্তি আছে। লোকে আড়ালে তাকে পাগলা ডাক্তার বলে, কিন্তু সামনে বেশ সমীহ করে এবং আড়ালের ডাকটির মধ্যেও রয়েছে অনেকখানি ভালোবাসা। তমনাস ডাক্তারের মানুষের শ্রদ্ধা অর্জনের পদ্ধতিটি সূর্য লক্ষ্য করল। দেখা গেল ডাক্তারের জীবনে কোনো গোপন অংশ নেই, তার কোনো ব্যক্তিগত জীবন বলেই কিছু নেই। এরকম মানুষকে বোঝা সকলের পক্ষে সহজ। কোনো রকম আব্রু রাখেননি বাড়িতে, যে যখন ইচ্ছে ঢুকে যাচ্ছে ভেতরে। সারা দিনই উনুন জ্বলে, কে কখন এসে খেয়ে যায় তার ঠিক নেই। অনেক সময় খেতে বসে দেখা যায় পাতে খাবার নুন নেই। তমনাস ডাক্তার সামনের রাস্তা দিয়ে চলন্ত যে কোনো লোককে ডেকে বলেন, ও হে অমুক, 2 পয়সার নুন কিনে দিয়ে যাও তো, ঝটপট এসো বাবা, খিচুড়ি জুড়িয়ে যাচ্ছে। নুন নিয়ে এসে সেই লোকটিও খেতে বসে যায়। না খেতে চাইলেও ডাক্তার তাকে খাওয়াবেনি, নিজের এঁটো খিচুড়ি তুলে দেবেন অন্য একটি থালায়। এই ধরনের আন্তরিকতায় সাধারণ লোকে মুগ্ধ হয়। সূর্য বুঝতে পারে তার পক্ষে এই পদ্ধতিতে মানুষের মন জয় করা সম্ভব নয়। ডাক্তারের ছেলেমেয়েরা সকলের ফুট ফরমাস খাটে।
ডাক্তারের স্ত্রী সকলেরই মাসিমা। মাঝে মাঝে ডাক্তার সপরিবারে গান গাইতে বেরিয়ে পড়েন রাস্তায়। পাড়া প্রতিবেশীদের যোগ দিতে বলেন। অনেক লোকই আসে। মাঠের মাঝখানে পতাকা তুলে তার নিচে দাঁড়িয়ে ডাক্তার সকলকে গান্ধীজির বাণী বুঝিয়ে দেন। মাঝে মাঝে হাত তুলে উত্তেজিতভাবে চিৎকার করে বলেন, জেলে যেতে হবে, সকলকে জেলে যেতে হবে, ব্রিটিশের জেলখানা ভরিয়ে দেব, তাতেই ভেঙে পড়বে জেলখানার দেয়াল, কারেঙ্গে ইয়া মারেঙ্গে। তারপরেই গান, ওদের বাঁধন যতই শক্ত হবে মোদের বাঁধন টুটবে। সূর্য দিন তিনেক পরপর গিয়েছিল ডাক্তারের বাড়িতে, তারপর সরে পড়ল। অন্য দলে আত্মগোপন করে মিশে থাকার নির্দেশ ছিল সূর্যর ওপর, কিন্তু সূর্য এখানে সুবিধা করতে পারল না। যতক্ষণ সে থাকে নানা জনে নানা রকম প্রশ্নে তাকে একেবারে অস্থির করে তোলে। ডাক্তারের স্ত্রীর বিশেষ স্নেহ জন্মেছিল সূর্যর ওপর। তিনি এই অদ্ভুত প্রকৃতির ছেলেটির সমস্ত কথা খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান, কিন্তু বানিয়ে বানিয়ে হরেক রকম মিথ্যে কথা বলার ক্ষমতা সূর্যর নেই। সে বরং খুব সহজেই রুক্ষ ব্যবহার করতে পারে, কিন্তু একজন বর্ষীয়সী নিরীহ করুণাময়ী মহিলার সামনে সে রুক্ষতা বা মিথ্যাচার কোনোটাতেই সুবিধা করতে পারে না। সুতরাং সে গা ঢাকা দেয়। উপেন সামন্তর বাড়িতে সে বরং অনেক স্বস্তি বোধ করে। এখানে সে পরিবারের একজন হয়ে গেছে। সারাদিন মাঠের কাজ করে, পুকুরে দাপাদাপি করে সাঁতরায়, বাড়ির ক্ষেত থেকে তুলে আনা বেগুন পুড়িয়ে মোটা চালের ভাত ও ডালের সঙ্গে মেখে খায়। সন্ধেবেলা সে মুদির দোকানটার সামনে এসে বসে বসে গল্প বলে, ইতিহাসের গল্প। সিরাজউদ্দৌলার আমল থেকে শুরু করে। বক্তৃতা দেবার ক্ষমতা তার নেই, টুকরো টুকরো ভাবে গল্প সে বলতে পারে। কয়েকদিন এদের কথা শুনেই বুঝেছে যে সাহেবদের সম্পর্কে এইসব মানুষদের প্রগাঢ় শ্রদ্ধা ও ভীতির ভাব রয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধ সম্পর্কেও কারুর কোনো ধারণা নেই। অনেকে অস্পষ্টভাবে শুনেছে যে কোথায় যেন কি একটা যুদ্ধ চলছে, সেটাও সাহেবে সাহেবে লড়াই। সেই যুদ্ধ বেশি ধুন্ধুমার হলেই পৃথিবীতে প্রলয়কাল এসে যাবে। ইতিমধ্যে একবার প্রলয়ের গুজবে এক রাত কেউ ঘুমোতে পারেনি। সূর্যর গল্প তারা হাঁ করে শোনে, চোখে অবিশ্বাস ও আতঙ্ক ফুটে থাকে। সিরাজউদ্দৌলার তাড়ায় একবার সাহেবরা কলকাতা ছেড়ে জাহাজ করে পালিয়েছিল। এ কাহিনী শুনে পরস্পরের মুখের দিকে তাকায় এবং হুঁকোয় টান দিতে ভুলে যায়। একজন বৃদ্ধ সকলের মুখপাত্র হয়ে বলে, হে কি বলছো দাদা, শাস্ত্রে আছে কল্কি অবতার হবেন পিত রঙের। সাহেবরা কি পিত রঙের নয়? ওদের মধ্যেই আছেন কল্কি অবতার। সূর্য শাস্ত্রের খবর রাখে না। সে আস্তে আস্তে বলে, সাহেবরা এক হয়ে কাজ করতে জানে, আমরা জানি না। নইলে আমরা এদেশের ৩৩ কোটি লোক যদি সবাই মিলে একটা হাতের ধাক্কা দিই, তাহলেই সবকটা ইংরেজ সমুদ্রে ডুবে মরতে পারে। বৃদ্ধটি অদ্ভুত চোখে সূর্যর দিকে তাকিয়ে আস্তে আস্তে আসর ছেড়ে উঠে চলে যায়। সূর্য তবু হাল ছাড়ে না, আবার অন্যদের বোঝাবার চেষ্টা করে। এই লোকগুলোকে কিছুটা হাতে রাখা দরকার। আসল লড়াইয়ের সময় যে এদের কাছ থেকে খুব একটা সাহায্য পাওয়া যাবে সূর্য সেরকম আশা করে না, কিন্তু এদের অন্তত নিরপেক্ষ করা দরকার। এর আগে অনেকবার দেখা গেছে যে পুলিশের তাড়া খেয়ে বিপ্লবীরা যখন পালাতে চেষ্টা করে তখন সাধারণ গ্রামবাসীরাই তাদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। মাঝে মাঝে তমনাস ডাক্তারের দলের ছেলেরা তাকে ডাকতে আসে। কখনো তাদের সঙ্গে থাকে ডাক্তারের নিজের লেখা চিঠি। সূর্য নানা ছুতো করে কাটিয়ে দেয়। তার আরেকটি কাজ লক্ষ্মী আর অন্নপূর্ণাকে লেখাপড়া শেখানো। প্রথমে এটা হাসি ঠাট্টার ব্যাপার ছিল, ক্রমশ তারা মনোযোগী হয়। সূর্য দেখে এদের সহজাত বুদ্ধি অন্য কারুর থেকে কম নয়। লেখাপড়ার সুযোগ পেলে এরা যে কোনো শহরের মেয়ের মতনই শিখতে পারত।